মার কোলে ঘুমাও সোনা, পাখি গিয়ে সুরের বোনা, চাঁদের মতো আলো চড়িয়ে স্বপ্নে যাব তোমার পাশে। তারা ফুলের গন্ধে ভরে নতুন ভোরে সূর্য হাসে, বুকের মাঝে শান্তি এলো, ঘুমিয়ে যাও মিষ্টি খোকা। নরম বাতাস ঢেউ তুলে মা তোমার পাশে, একটু নড়বে না, ভালোবাসায় ঝরিয়ে রাখবে, ঘুমিয়ে যাও সুখে থাকো মিষ্টি খোকা। লক্ষ্মীপুর গ্রামে রূপা ও তার ছোট্ট ছেলে রণবীর বসবাস করত। রূপার স্বামী দীপক সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেইগুলো আটি বেঁধে ঘায়ে ঘায়ে বিক্রি করত। এভাবেই সে তার সংসার চালাতো। হঠাৎ একদিন বাড়ি ফিরে দীপক বলতে লাগলো, রূপা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আমি যে আর পারছি না, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। তবে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, ওকে পড়াশোনা করিও। এইসব কথা বলতে বলতেই দীপক মারা যায়। এদিকে রূপার মাথায় আকাশ ভেঙে পড়ে। ছোট্ট ছেলে, এরপর সংসারের সব দায়িত্ব, তার মাঝে আবার তার প্রিয় মানুষটির মৃত্যু। চারদিক থেকে যেন রূপাকে গ্রাস করতে থাকে। রূপার স্বামী মারা যাবার পর রূপা তার ছেলে রণবীরকে মানুষ করার জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করলো। অন্যের বাড়িতে কাজ করে সে যে টাকা পেত তা দিয়েই সে তার সন্তানকে লালন পালন করতে লাগলো। একদিকে অন্যের বাড়ির কাজ, অন্যদিকে নিজের বাড়ির কাজ, এইদিকে সন্তানের খেয়াল রাখা, সবকিছুই রূপা এক হাতে সামলাতে শুরু করলো। এভাবেই দেখতে দেখতে 22 বছর কেটে গেল। 22 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। রণবীর এখন সরকারি ব্যাংকে চাকরি করে। রণবীরের স্ত্রীর নাম মোনা। সে অনেকটাই হিংসুটে টাইপের। রণবীরের মা রূপা, সেও এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। রণবীরের একটি ছেলে আছে, নাম সুহেল। মনা, কি বলছো এসব? মা আমাদের কি এমন ক্ষতি করেছে বলো তো? কেন সব সময় তুমি মায়ের সাথে এমন ব্যবহার করো? এখন বলছো মাকে বাড়ি থেকে বের করে দিতে। কেন? মা তো বাড়ির সব কাজ করে, কোনো ক্ষতি তো করছে না। আমি তো তোমার মাকে ছেড়ে দেবার কথা বলিনি। তুমি এমন কেন করছো? তোমার মা আমাদের সংসারে ঝামেলা লাগায়। সুহেল একটুও পড়তে পারে না, সব সময় তোমার মা ওকে নিয়ে গল্প করতে থাকে। তোমার মা একটা অসুস্থ মহিলা, তার থেকে যদি আমাদেরও সেই অসুখ চড়ায়, বলো তুমি আলাদা বাড়িতে রাখবে তোমার মাকে? যদি না রেখেছো তাহলে এই বাড়ি ছেড়ে আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবনের মতো চলে যাব। কেন করছিস রে বাজান এমন? আমার জন্য তোর সংসারে কেন এত ঝামেলা পোয়াচ্ছিস? আমাকে আমাদের পুরনো বাড়িতে রেখে আয় বাবা, আমি ওখানে ভালো থাকবো। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে যাস, কিন্তু সোহেলকেও মাঝে মাঝে পাঠাস আমার কাছে। আমার যে তুই আর সোহেল ছাড়া কেউ নেই এই পৃথিবীতে। আমি যে তোদের দিকেই থাকি, এখনো বেঁচে আছি। মা, আমি তোমাকে কি বলবো? আমার মুখে কোনো ভাষাই নেই। আমি পারবো না ও বাড়িতে তোমাকে রেখে আসতে। তুমি চলে যাও একলা একলা। আমি পারবো না। আমি তোমার কোনো কষ্টেরই কিচ্ছু করতে পারিনি, বরং আমার জন্য তোমার জীবনে কষ্ট বেড়েই চলেছে। এরপর রূপা তার বৌমার সুখের জন্য তার ছেলে এবং নাতিকে ছেড়ে নিজেদের আগের সেই পুরনো বাড়িতে চলে আসে। এখানেই রূপা একলা একলা বসবাস করতে থাকে। তাদের সাথে রূপার আর দেখা হতো না। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মোনা, কি বলছো তুমি? হ্যাঁ, আমি বেতনের টাকাটা পেয়েছি, কিন্তু মাকে এখান থেকে কিছু টাকা দিতে হবে। মা অসুস্থ, এটা তুমিও জানো, আমিও জানি। মার খরচের জন্য কিছু টাকা দিতেই হবে। রণবীর, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি তোমাকে একবারই বলে দিচ্ছি, তোমার মাকে এখান থেকে একটা কানা করেও দিতে পারবে না। এই পুরো টাকাটাই আমার লাগবে। আমি এত কথা বারবার বলতে পারবো না। এত কথা বারবার বলতে হলে এই বাড়ি ছেড়ে আমি চলেই যাব। এরপর রণবীর চুপচাপ মনার হাতে টাকাটা দিয়ে দেয় এবং টাকাটা দিয়ে বলতে থাকে, মনা, আজ তুমি আমার মায়ের সাথে যেগুলো করছো তুমি ভুলে যেও না। তোমারও একটি ছেলে আছে, ভবিষ্যতে না সেগুলো আবার তোমার সাথেই রিপিট হতে থাকে। যাই হোক, এত কথা আমি বলতে চাই না। তুমি ভালো বৌমা কখনোই হতে পারবে না। দাদু ভাই,
সত্যি কথা বলতে আজকে তোকে দেখে আমার অনেক শান্তি লাগছে। অনেকদিন পর তোকে দেখেছি, কিন্তু তুই যে এভাবে তোর মাকে না বলে আমার কাছে চলে এসেছিস, তোর মা তো তোকে খুঁজবে। তোর মা যখন চায় না তুই আমার সাথে দেখা কর, তাহলে তুই এইভাবে লুকিয়ে চুরিয়ে আমার সাথে দেখা করতে আসিস না। তোর মা জানতে পারলে তোকে খুব মারধর করবে। আরে দাদুমণি, মা একটা খারাপ মহিলা। মাকে নিয়ে আমাদের এত কথা বলার কোনো দরকারই নেই। মা থাকুক মায়ের মতো। আমি তোমার সাথে প্রতিদিন লুকিয়ে দেখা করতে আসব। তুমি এত চিন্তা করো না। বাবাকে বলবো তোমাকে ওষুধ কেনার জন্য টাকা দিতে। এই সোহেলটা কোথায় গেল? অনেকটা সময় তো পেরিয়ে গেল, এখনো তো আসছে না। আজ তো ফ্রাইডে, ও কি করছে? তো ওর তো আজকে কোনো পড়াশোনাও নেই, মাঠেও তো খেলতে দেখলাম না। ও আবার ওর দাদুমণির কাছে চলে যায়নি তো? যাই একবার আমি দেখে আসি। সোহেল বাবা, মা তো মাই হয় রে বাবা। তুই মাকে নিয়ে এমন খারাপ কথা আর কখনো বলবি না। তোর মা খুব ভালো মা। তোর মা তোকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, একবার পজিটিভ ভাবে ভেবে দেখিস, তাহলেই বুঝতে পারবি মা পৃথিবীর সেরা একটা জিনিস। কি রে, বুড়ির কান মন্ত্রণা শুনতে এখানে ছুটে চলে এলি? এত বড় সাহস তোর! তোকে বারবার বলি এই বুড়ির থেকে দূরে থাক। এই বুড়ি, তুই কেন আমার ছেলেকে পাত্তা দিস? তোর কাছে এলে তুই কেন ওকে বসতে দিস? মা, তোমার মুখের ভাষা কি জঘন্য! তুমি তোমার মুখের ভাষাটাকেও নষ্ট করে ফেলেছো। একজন বয়স্ক মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু তুমি শিখোনি। হয়তো তোমার বাবা মা তোমাকে ভালো করে মানুষ করতে পারেনি। কি এত বড় সাহস তোর? এই বুড়ি তোকে এত কান মন্ত্রণা দিয়েছে যে তুই এখন আমার মুখে মুখে তর্ক করছিস? বাহ বুড়ি বাহ, খুব ভালো তো শিখিয়ে নিয়েছিস। মা, তুমি থামো। দাদুমণি আমাকে কিচ্ছু বলেনি। তুমি আসলে একটা খারাপ মহিলা। তোমার মতো মহিলার সাথে এভাবেই কথা বলা উচিত। তবে রে ধারা। বৌমা, বাচ্চাদেরকে এভাবে মারতে নেই মা। আমি আর তোমার ছেলেকে আমার কাছে গেছতেও দিব না। তোমার ছেলে আর কখনো আমার সাথে দেখা করবে না, আমিও আর তোমার ছেলের সাথে কখনো দেখা করব না। কিন্তু দোহাই লাগে, তুমি ওকে আর এভাবে কখনো মারবে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রণবীর তার মাকে 1 টাকাও দিতে পারে না। রণবীরের মায়ের শরীর দিনকে দিন খারাপ হতে থাকে। হঠাৎ একদিন আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। তখন রূপা একা একাই শুয়েছিল। তার হঠাৎ করেই রণবীরের কথা খুব মনে পড়তে লাগে। আমি জানি না হঠাৎ করে আমার মনটা কেন এত আনচান আনচান করছে রণবীর আর সোহেলের জন্য। ওদেরকে না দেখলে মনে হচ্ছে আমার যেন ভিতরটা ঝুলে পড়ে চারকার হয়ে যাচ্ছে। একে তো বাইরে মেঘ ডাকছে, এদিকে আমি এত অসুস্থ। তাও আমার একবার রণবীরের সাথে দেখা করা উচিত। আমার মনে হয় আমার এত বেশি সময় নেই, আমি বোধহয় এবার পৃথিবী থেকে বিদায় নিব। এইসব কথা বলে রূপা রণবীর ও সোহেলের সাথে দেখা করার জন্য ছুটে চলে যায় এই ঝড় তুফানের মধ্য দিয়ে তাদের বাড়িতে এবং ডাকতে থাকে, মনা, বৌমা, বৌমা, মনা, সোহেল, রণবীর, একবার দরজাটা খোল না, তাড়াতাড়ি খোল। মানে বৌমা, রণবীর কোথায়? আমার মনটা খুব কেচকেচ করছে রণবীরকে একটা নজর দেখার জন্য। বৌমা, রণবীরকে একবার ডাকো না, আমি ওর সাথে একটি বার দেখা করতে চাই। মা, আমি কিচ্ছু বলবো না, শুধুমাত্র চোখের দেখাটা দেখবো। সোহেল, ডাক না তোর বাবাকে একবার, আমার যে বড্ড তোর বাবার জন্য মনটা কাঁদছে। মা, এত নাটক আপনি করেন কিভাবে? আমি সেটাই বুঝে পাই না। আপনার তো টিভির পর্দাতে থাকা উচিত ছিল। যেই দেখেছেন আকাশে মেঘ ডাকছে সেই আমাদের বাড়িতে চলে এলেন, যাতে করে আমাদের বাড়িতেই আজকে রাতটা কাটিয়ে দিতে পারেন। ছেলেকে দেখতে এসেছেন, নেকা যত দুনিয়ার, সারা জীবন ধরে তো দেখেছেনই। এবার একটু আমাদেরকে শান্তিতে থাকতে দিন না। আপনি তো একেবারে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে ফেলছেন। আপনি এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি যান, নয়তো খুব খারাপ হবে পরিণতি। ছেলেকে দেখতে এসেছে, নেকা যত সব। এসব কথা শুনে রূপা মন খারাপ করে নিজের বাড়িতেই আবার চলে যায়। কিন্তু তার মনে ছিল হাজারটা কষ্ট। বাবা, মা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। তোমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার মা তোমার জন্য কত কিছু করেছে, তা কি ভেবে দেখেছো?
দিনের পর দিন না খেয়ে থেকেছে, তোমাকে বুকে জড়িয়ে রেখেছে, তোমার এক ফোঁটা কান্না সহ্য করতে পারেনি। তোমার মা সবসময় তোমার মঙ্গল চায়। তুমি যখন ছোট ছিলে, রাতে ঘুম না এলে তোমার মা তোমাকে কুলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়েছে। অসুস্থ হলে রাত জেগে দেখাশোনা করেছে। তোমার একটুখানি হাসির জন্য তোমার মা কত কিছু করেছে। এত ভালোবাসার পরেও তুমি তোমার মাকে ভুল বুঝলে, দূরে ঠেলে দিলে। তুমি তোমার স্ত্রীকে কাছে টেনে নিলে। যার মা নেই সে বুঝে মায়ের কত দাম। মা ছাড়া জীবন অন্ধকার হয়ে যায়। আল্লাহ বলেছে মাকে ভালোবাসতে এবং তার কথা মানতে। তুমি যদি মাকে কষ্ট দাও তাহলে একদিন বুঝবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমারও তো মা আছে। কই বাবা, তোমার মায়ের মতো তো আমার মা আমার সাথে কখনো খেলা করেনি, আমাকে খাইয়ে দেয়নি। তোমার মায়ের থেকে তো আমার মা অনেক সুখে আছে, আমার জন্য এত কষ্টও করতে হয়নি। কিন্তু তোমার মা আর আমার মার মধ্যে কত পার্থক্য দেখেছো বাবা। মা কখনো সন্তানের খারাপ চায় না। তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে জীবনে অনেক বড় হতে পারবে, কিন্তু মায়ের চোখের পানি ফেলালে জীবনে শান্তি পাবে না। তুমি তোমার মাকে যত কষ্ট দিচ্ছ সব একদিন পাবে। বাবা, জানো দাদুমণি অনেক অসুস্থ, আজকে তোমাকে দেখতে এসেছিল। দাদুমণি এত জ্বর তুফানে তোমার জন্য এসেছিল ছুটে, কিন্তু মা দাদুমণির সাথে খুবই খারাপ ব্যবহার করে দূর দূর করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বাবা, তুমি মায়ের আর কোনো কথা শুনো না, তুমি যাও দাদুমণির কাছে যাও, দাদুমণির তোমাকে খুব প্রয়োজন। তুমি আর মায়ের এইসব কথা শুনে চুপ থেকো না। দেখলে তোমার ছেলে কত ভারান্ত বেড়েছে। এই সব কিছু তোমার মা তোমার ছেলেকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে এতগুলো কথা বলছে, দেখেছো? একে যদি এখনই শিক্ষা না দাও পরবর্তীতে আর সামলাতে পারবে না। ছেলে একদম নষ্ট হয়ে গিয়েছে তোমার মায়ের জন্য। তুমি খবরদার ও বাড়িতে যদি যেয়েছো। রণবীর বাবা, শেষ দেখাটা তোর সাথে হলো না রে। মায়ের উপর কোনো দাবি রাখিস না। তোর জন্য একটা চিঠি লিখেছিলাম, সেইটা যদি তুই হাতে পাস তাও আমি মরার পর শান্তি পাবো। ভালো থাকিস রে বাবা, সোহেলকে দেখে রাখিস। আমি আর পারলাম কই তোদের দেখতে। আমার মনটা এত অস্থির কেন হয়ে যাচ্ছে মায়ের জন্য? মা সত্যি কোনো বিপদে পড়লো না তো? আমার মায়ের সাথে একবার দেখা করা উচিত। আমি কি যে করব ভেবে পাচ্ছি না। সোহেল কত সুন্দর করে কথাগুলো বলল, ঠিক কথা বলেছে। আমার ছোট ছেলেটার মাথায় এত বুদ্ধি। বুঝি রে বাবা সোহেল, বুঝি তোর সব কথাই আমি বুঝি, কিন্তু আমি যে চোখ থাকতে অন্ধ। তোর মা যে খুবই খারাপ একটা মহিলা। সোহেল বাবারে, তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর মাকে কিচ্ছু বলতে পারি না। তুই যে এত কম বয়সে মা হারা হয়ে যাবি। তোর মা যে ভালো মানুষ নয়, তাকে যদি আমি একবার বলি বাড়ি ছাড়তে সে যে ছেড়ে দিবে। তুই যে সারা জীবনের মতো মা হারা হবি, সেই জন্য শুধুমাত্র আমি চোখ করে এসব সহ্য করি। কিন্তু আজ আর নয়, আজ ও আমাকে যাই বলুক না কেন আমি কোনো কথাই শুনবো না। আমি আজ মায়ের কাছে যাবই যাব। এরপর রণবীর ছুটে চলে এলো তার মায়ের কাছে। কিন্তু রণবীর যতক্ষণে এসেছিল তার মায়ের কাছে তখন বড্ড দেরি হয়ে গেল। ততক্ষণে তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। মা! রণবীর, বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমার মা এভাবে তোমাকে ছেড়ে চলে যাক। আমি সব সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি কখনো মন থেকে চাইনি এভাবে মা আমাদেরকে ছেড়ে চলে যাক। দোহাই লাগে তোমার, এবার তুমি থামো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমার মা বেঁচে থাকতে তোমার জন্য এক ফোঁটাও শান্তি পায়নি। তুমি আমাকে একদিনের জন্য আমার মাকে সেবা করতে দাওনি। আমি তোমার মুখও দেখতে চাই না। চলে যাও আমার সামনে থেকে, দূর হও। রণবীর, আমি বারিন্দায় দেখে এসেছি একটা কাগজ পড়ে আছে, উপরে চিঠি লেখা। চলো একবার দেখে আসি। এটা আমার মায়ের হাতে লেখা। এই চিঠি আমার জন্য আমার মা রেখে গেছে। খবরদার তুমি চুবে না। প্রিয় রণবীর, যখন ছোট ছিলি সারাদিন কষ্ট করতাম তোর জন্য,
তাও অনেক শান্তি ছিল। তোকে সারা দিন শেষে প্রাণ ভরে দেখতে পেতাম। যেই বড় হলি ভাবলাম এবার জীবন আমার সুখের, কিন্তু আমি যে সারা জীবনই হতভাগা ছিলাম তা তো বুঝি নাই রে বাবা। যাই হোক বাবা, আমি শেষবার তোকে দেখতে চেয়েছিলাম বাবা, কিন্তু আমাদের আর শেষ দেখা হলো কই বাবা। আমি জানি তোর সংসারে সব কিছু সহজ না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। বৌমাকেও বলিস, বৌমার প্রতি আমার কোনো রাগ নেই। আমার ছোট্ট সোনা সোহেলকে বলিস আমি ওরে খুব ভালোবাসি। বাবা, আমি জানি তোর সংসারে সব কিছু সহজ না, তোর বউয়ের এক চোখে সমস্যা, তাই আমি আমার চোখ দিয়ে গেলাম যাতে সে স্পষ্টভাবে দেখতে পারে তোর মুখ, তোর সংসার, তোর জীবন। তুই বৌমাকে আমার চোখটা দিয়ে দিস, আর যদি কোনোদিন সে নিজের ভুল বুঝতে পারে তাকে একা করে দিস না, সুযোগ দিস। সংসার ভাঙা ভালো না বাবা। আমি বৌমার চোখ দিয়ে তোদের সারা জীবন খেয়াল রাখবো। ভালো থাকিস বাবা, এটি তোর হতভাগা মা। রণবীর, সোহেল, মোনা তারা তিনজনই হতবাক হয়ে যায় চিঠিটা পড়ে, আর অজুড়ে তাদের মায়ের জন্য কাঁদতে থাকে। কত বড় হতভাগী মা আমি, আপনি হতভাগী নন, আমি হচ্ছি বড় হতভাগী। এত বড় হতভাগী যে আপনার মতো নক্ষত্রকে চিনতে পারিনি আমি। দিনের পর দিন আপনাকে এত কষ্ট দিয়েছি, অথচ আপনি মৃত্যুর পরও শুধুমাত্র আমার ভালোটাই দেখে গেলেন। কখনো আমি আপনাকে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিবেন মা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি অনেক অন্যায় করেছি। মোনা তার শাশুড়ি মায়ের কাছে কখনো ক্ষমা পাবে কিনা এই প্রশ্নের উত্তর সে সারা জীবনেও পাবে না। মায়ের ভালোবাসার চেয়ে বড় ক্ষমতা পৃথিবীতে আর কিছুই নেই। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।